আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দুপুরে বরিশালের বেলস পার্ক ও ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। অতীত নিয়ে জাতিকে বিভক্ত না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়া হবে জামায়াতের আমির। বিএনপি সমর্থকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে, অভিযোগ আসিফ মাহমুদের। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক। শেরপুর ৩ আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু। মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় রাতভর শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং বিশ্ব ভালোবাসা দিবস ও ২১শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ব্যস্ত ফুল চাষিরা। এক মাসে ফুল বিক্রি করে সারা বছরের লাভ লোকসানের হিসাব কষেন। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দীর্ঘ ২ দশক পর আজ বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে শহরের বেলস পার্ক মাঠে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। হেলিকপ্টার চড়ে দুপুর ১২টার দিকে তার বরিশাল অবতরণ করার কথা। দলীয় প্রধানের দীর্ঘদিন পর বরিশাল আগমন উপলক্ষে পুরো জেলা জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে। বরিশাল বিভাগের ৬ জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থল বেলস পার্ক মাঠে আসতে শুরু করেছেন। এর মধ্যেই নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে ভরে গেছে বরিশাল মাঠ। সমাবেশে ভবিষ্যতে জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান। বরিশালের সমাবেশ শেষে হেলিকপ্টারে করে দুপুরে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। দর্শক, বরিশালের বেলস পার্ক মাঠে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল হাসান। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মইনুল, তারেক রহমান কখন আসবেন আর সমাবেশের বিস্তারিত আমাদেরকে জানাবেন। মমি, ঢাকা থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হেলিকপ্টারে চড়ে আসলে রওনা হওয়ার কথা 11টার পরপরই, এবং আয়োজকরা যেটি জানিয়েছেন যে দুপুর 12টার মধ্যে উনি এই বেলস পার্ক মাঠ যেখানে জনসভাটি অনুষ্ঠিত হচ্ছে তার পাশেই স্টেডিয়ামে অবতরণ করার কথা তাকে বহনকারী হেলিকপ্টারটি। সেখান থেকে এই সমাবেশে আসতে হয়তো মিনিট ৫ বা ১০ সময়ের প্রয়োজন হবে। তো ধারণা করছি 12টার মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই বেলস পার্ক মাঠের এই সমাবেশ মঞ্চে চলে আসবেন। আয়োজকরা তেমনটাই আশা করছেন। আর এখানকার প্রস্তুতি আর এখানকার পরিস্থিতি যদি বলতে চাই তাহলে আপনাকে বলবো যে গতকাল থেকেই আমরা দেখতে পেয়েছি যে বরিশাল বিভাগের ৬টি যে জেলা রয়েছে সেই ৬টি জেলার থেকে আসলে নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। রাতেই অনেকে চলে এসছেন। আর সকাল থেকে আসলে জনস্রোত এখন পুরো যদি বলি যে বরিশালবাসীর গন্তব্য যেন এখন হয়ে উঠেছে এই বেলস পার্ক মাঠ। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যে নেতাকর্মীরা তারা অনেকে বাসে করে, অনেকে নদী পথে এই বরিশালে এসে তারা ইতিমধ্যেই জড়ো হয়েছেন। এবং মাঠটি এটি বরিশালের অত্যন্ত ঐতিহ্যবাহী মাঠ এবং অনেক আয়তনের দিক থেকে অনেক বড় এই মাঠ। এই মাঠটি ইতিমধ্যেই ভরে উঠতে শুরু করেছে নেতাকর্মীদের। যদিও তারেক রহমানের যেটি বলছিলাম যে 12টার সময় তার এখানে মঞ্চে আসার কথা, সেই কারণে নেতাকর্মীরা এখন আসলে এখানে তীব্র রোদ গরম রয়েছে, এই কারণে আশেপাশের সড়কগুলোতেও নেতাকর্মীরা আসলে এখন অবস্থান করছেন। মাঠে অসংখ্য নেতাকর্মী অবস্থান করছেন। অনেককে আমরা দেখেছি যে রং বেরঙের ব্যানার ফেস্টুন হাতে করে তারা এখানে এসছেন। অনেকের হাতে দেখছি বিএনপি নির্বাচনী প্রতীক ধানের শীষ দেখতে পাচ্ছি। একটি উৎসব আমেজ তাদের মধ্যে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, আপনি নিশ্চয়ই জানেন যে 17 বছর তিনি আসলে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে তাকে। এরপর 25 ডিসেম্বর দেশে ফেরার পরে আর বরিশালে তিনি যে আজকে প্রথমবারের মতো জনসভা অংশ নিতে যাচ্ছেন, সেই জনসভা বা বরিশালে তার আগমনটা কিন্তু প্রায় 2 যুগ পর। তো স্বাভাবিকভাবে এবং আগামী জাতীয় নির্বাচন খুব কাছে চলে আসছে, 12ই ফেব্রুয়ারি ভোট গ্রহণের কথা। তো সামগ্রিক বিষয় নিয়ে আসলে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, উচ্ছ্বাস চোখে পড়ার মতো।
পুরো একটা উৎসবের নগরীতে বরিশাল পরিণত হয়েছে। নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিন পর তাদের দলীয় প্রধান আসছেন, বিশেষ করে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তারেক রহমান এখন দলের প্রধানের দায়িত্ব নিয়েছেন। দলের প্রধানের দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো তিনি এই বরিশালে আসছেন। তো স্বাভাবিকভাবে সামগ্রিকভাবে আজকে এই জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসলে কি বার্তা দেন এটি শোনার জন্য তারা আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন। তারা প্রত্যাশা করছেন যে ধানের শীষের যে একটি জোয়ার তাদের দৃষ্টিতে, তাদের ভাষায় যে সমগ্র বরিশাল অঞ্চলে যে ধানের শীষের একটি জোয়ার সৃষ্টি হয়েছে, তারেক রহমানের এই আগমন সেই জোয়ারকে আরও ত্বরান্বিত করবে, আরও বেগবান করবে এবং 12ই ফেব্রুয়ারি ভোটে তার একটি প্রতিফলন তারা আশা করছেন। এবং বরিশাল অঞ্চলের যে 6টি বিভাগে 21টি যে সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনগুলোতে তার ধানের শীষ বিপুল বিজয় অর্জন করবে এমনটাই প্রত্যাশা করছেন তারা। এবং এখানকার আয়োজকরা বলছেন যে তারেক রহমান আগামী দিনে আসলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির লক্ষ্য উদ্দেশ্য কী হতে পারে সেই বিষয়ে আসলে তার একটি বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবেন। বরিশাল নিয়ে বা এই অঞ্চল নিয়ে বা বিএনপির কী পরিকল্পনা রয়েছে তার একটি বিস্তারিত তুলে ধরবেন। এই সমাবেশ শেষে কিন্তু তারেক রহমান ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠে আরেকটি জনসভায় বক্তব্য দেবেন। এর মধ্য দিয়ে ধারণা করছি যে দক্ষিণ পশ্চিমাঞ্চলে তার যে নির্বাচনী সফর সেটির আজকে সমাপ্ত হবে বলে আমরা ধারণা করছি। মমি, তারেক রহমান আসলে এবং উনি আগামীতে এই সমাবেশ থেকে আসলে কি বার্তা দেন, সামনে আমাদের যে সংবাদ রয়েছে সেই সংবাদের মধ্য দিয়ে আমাদের দর্শকদের জানাতে পারবো এমনটাই প্রত্যাশা করছি। মমি। মইনুল হাসান, আপনাকে ধন্যবাদ। অতীত নিয়ে টানাটানি করে জাতির মধ্যে বিভক্ত না ছড়িয়ে তরুণদের নেতৃত্বে রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নির্বাচনে জয়ী হলে পারিবারিক দাপটমুক্ত রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা হবে। কিশোরগঞ্জ, ময়মনসিংহ ও গাজীপুরে 11 দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় জামায়াতে আমির এসব কথা বলেন। তিনি আরও বলেন, হায়ের পক্ষে ভোট দিয়ে জিতে যাবে বাংলাদেশ। এ সময় নির্বাচনে প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান শফিকুর রহমান। এদিকে আজ নির্বাচনী সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াতে আমির। 18 কোটি মানুষের বিজয় হলে সে বিজয় আমাদের সবার। দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। এবারকার নির্বাচনে আমাদের অঙ্গীকার দুর্নীতিমুক্ত দেশ গড়া। আরেকটা দলেরও নেতৃবৃন্দ বলতেছেন তারাও দুর্নীতিমুক্ত দেশ গড়বেন। ভালো কথা, চ্যারিটি স্টার্টস ফ্রম হোম। ভালো কাজ নিজের ঘর থেকে শুরু করতে হয়, সেটার প্রমাণ আগে দেন। 49 জন ঋণ খেলাপি যাদেরকে বগলের নিচে নিয়ে নির্বাচন করছেন, আগে তাদেরটা বাতিল ঘোষণা করেন। রাজনৈতিক মতাদর্শ দেখে প্রিজাইডিং অফিসার নির্ধারণ হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। বলেন, বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তারা সরকারি ও আধা সরকারি চাকুরিজীবীদের তথ্য এনএসআই থেকে সংগ্রহ করে প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন করেছেন, যা রাষ্ট্রীয় সংস্থার কাজের পরিধির বাইরে। এ সময় যারা এ ধরনের কাজ করছে তাদের বিরুদ্ধে সরকারের কাছে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সরোয়ার আলম নামে বঙ্গভবনে এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জামায়াতের আমিরের এক্স আইডি হ্যাক হয়ে যে পোস্ট করা হয়েছিল তার প্রেক্ষিতে আরও বিভ্রান্তি সৃষ্টির জন্য দলের সেক্রেটারি জেনারেল এক্স আইডি হ্যাকস করে আরেকটি পোস্ট করা হয়। ওই পোস্টের সাথে জামায়াতে ইসলামের কোনোভাবেই সম্পৃক্ত নয় বলে দাবি করেন দলের কেন্দ্রীয় মজলিসের সদস্য সিরাজুল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে এ ধরনের পোস্ট দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে। এর আগে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়। এ নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। একটি নির্দিষ্ট দল এ ধরনের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। Malware originated from India is an attack on the election process of Bangladesh, is an attack on the integrity of the ensuring level playing field in the election of Bangladesh, and also we are of the view that the national security, cyber security has been compromised. In that respect, this is a similar pattern attack on our Secretary General's X account, and we are very worried or concerned that this would be continued as the election date, the ballot date, polling date is coming closer. বিভিন্ন ডিভাইসের কন্ট্রোল তার নেওয়ার জন্য চেষ্টা করেছে। সো অলরেডি অনেকগুলো ডিভাইস
তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে। সো আমরা জানি না কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোলে নিয়েছে, এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসেছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোল করেছে। শেরপুর 3 আসনে জামায়াত ইসলামের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে বাদল কিডনি রোগে ভুগছিলেন। শবে বরাতের রাতে হঠাৎ অসুস্থ হয়ে তাকে প্রথমে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে স্থানান্তর করা হলে সেখানে তিনি মারা যান। তার মৃত্যুতে বিএনপি প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন। বিকেল 3টায় শেরপুর শহীদ দারুগ আলী পৌর পার্কে প্রথম ও বিকেল 5টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে তার দ্বিতীয় দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মঙ্গলবার এশার নামাজের পর থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের বিভিন্ন মসজিদে মুসল্লিরা রাত জেগে নামাজ, মিলাদ মাহফিল ও দোয়ায় অংশ নেন। গুনাহ মাফ আর রহমতের আশায় আল্লাহর দরবারে প্রার্থনা করেন। মুসল্লিরা জানান, শবে বরাতের রাতে পাপ থেকে মুক্তির পাশাপাশি দেশ ও জাতির বৃহত্তর কল্যাণ চেয়েছেন তারা। জামিল হাসান শান্তর রিপোর্টে বিস্তারিত। আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগী করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নফল নামাজ, জিকির, তেলাওয়াতের মধ্য দিয়ে পাপ থেকে মুক্তির আর সামগ্রিক কল্যাণ কামনা করা হয়। আল্লাহ রাসূল আরো বলেন যে এই রাতে আল্লাহ যখন প্রথম আসমানে আসে তখন অনেক মানুষ আল্লাহ বলতে থাকে যে কেউ কি আসো যার রিজিকের দরকার, অভাবে আসো, অনটনে আসো, আমার কাছে রিজিক চাও, আমি তোমার রিজিক দিয়ে দিব। কেউ কি আসো অসহায়, তার অসহায়ত্ব দূর করে দিব। আলা কাদা তার যে কোনো বিষয় দরকার পড়ে সে আল্লাহর কাছে চাক, আল্লাহ তাকে দিয়ে দিবে। বরকতময় রজনীর শবে বরাত তাই দূর দূরান্ত থেকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এসেছেন অনেক মুসল্লি। দেশে শান্তির পাশাপাশি নিজেদের জন্য আল্লাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাত চেয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহ যাদের সকল মুসলমানকে ভালো রাখে, সুস্থ রাখে। দোয়া করছি যে আল্লাহ যারা কবরবাসী সবাই মাফ করে দেখ, আর আমরা যারা আছি সবাই আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে মরতে পারি, জীবনে সবকিছু মিলে ভালো থাকতে পারি। এবং সারা দুনিয়ার মুসলমানদের জন্য দোয়া করলাম, বিশেষ করে ফিলিস্তিনের জন্য দোয়া করলাম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন একদম শান্তি একটা ইসলাম রাষ্ট্র কায়েম করে। মসজিদ থেকে বেরিয়ে বিভিন্ন কবরস্থানে গিয়ে হারানো আপনজনদের জন্য দোয়া ও মোনাজাত করতে দেখা গেছে অনেক মুসল্লিকে। পরিপূর্ণ নেককার পরেশগার না বানে অন্ধকার কবরে ডাক দিয়েন না। বিশ্বাস এরাতে বান্দার দোয়া দ্রুত কবুল করেন আল্লাহ। প্রতি বছর এই শবে বরাতে আসি আমার নানি, দাদি ও আমার আত্মীয় স্বজন যারা আছে তাদের কবর জিয়ারত করার জন্য। মা বাবা, পুরো বিশ্ববাসী যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করতে আসছি। এর বাইরে পবিত্র শবে বরাত উপলক্ষে গরিব দুঃখীদের মাঝে খাবার বিতরণ ও দান খয়রাত করেছেন অনেক ধর্মপ্রাণ মানুষ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। দরজায় কড়া নাড়ছে বসন্ত। বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3 দিবসকে কেন্দ্র করে ব্যস্ত ঝিনাইদহের ফুল চাষিরা। দিবসগুলোতে ফুল বিক্রি করে সারা বছরের লাভ লোকসানের হিসাব কষেন তারা। তাই বেড়েছে মাঠের কর্মচাঞ্চল্য। ভালো ফলনের জন্য কৃষি বিভাগের পক্ষ থেকেও দেয়া হচ্ছে প্রযুক্তিগত সহায়তা। ঝিনাইদহ থেকে নিজাম জোয়ারদার বাবলু রিপোর্টার জানাচ্ছেন জাহিদুল আলম। ঝিনাইদহের বিস্তীর্ণ মাঠগুলোয় যেন রঙের মেলা বসেছে। কোটচাঁদপুর, কালীগঞ্জ, মহেশপুর ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে শত শত বিঘা জমিতে আভা ছড়াচ্ছে গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিক, বোতাম ও রজনীগন্ধা। সবুজ পাতার মাঝে উকি দেয়া ফুল নজর কাড়ছে সকলের। ভালো মানের ফুল ও কুড়ি ধরে রাখতে নিবিড় পরিচর্যা চলছে। বসন্ত, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই 3 দিনের বাজার ধরতেই মূলত প্রস্তুতি। তবে নির্বাচনী প্রভাবের কারণে বাজার দর নিয়ে কিছুটা শঙ্কাও রয়েছে। এবার নির্বাচনের কারণে অনুষ্ঠান কম, সেক্ষেত্রে কি হবে কিনা হবে বলা যাচ্ছে না। তবে 14 ফেব্রুয়ারি আর 21 ফেব্রুয়ারি বাজার মানে আল্লাহ ভালো জানে কি হবে কিনা। ফুলের বাজারে 2টা থেকে 3টে বাজার আছে, যদি দাম পাই ফুলি তাহলে চাষিরা কিছুটা লাভবান হবে। 16 ডিসেম্বরে আমরা ফুলের বাজার খুব ভালো পাইনি। সামনের
যে দিনগুলো আছে এই দিনে আমরা ফুলের বাজার ভালো পেতে পারি আশা করছি। প্লাস্টিক ফুল খুব ক্ষতিকর, এই প্লাস্টিক ফুল যদি না থাকে তাহলে আমাদের কাঁচা ফুলটা এটা ডিমান্ডে বিক্রি হবে। ফুল চাষ ও সংরক্ষণে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান স্থানীয় কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদের ফুল চাষের ক্ষেত্রে এবং বাজারজাতকরণের ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ প্রদান করে আসছি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে জেলার ৬ উপজেলায় প্রায় ৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ফুলের আবাদ করা হয়েছে। এসব ফুল বিক্রি করে সম্ভাব্য আয় প্রায় ৩ কোটি টাকা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সুনামগঞ্জ ৩ আসনে নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। প্রার্থীরা জগন্নাথপুর এবং শান্তিগঞ্জ উপজেলার বাজার ঘাট পাড়া মহল্লায় গিয়ে ভোট চাচ্ছেন। প্রাকৃতিক সম্পত্তিতে ভরপুর হওয়া সত্ত্বেও কাঙ্ক্ষিত উন্নয়ন না হয় আক্ষেপের কথা জানান ভোটাররা। মনির হোসেন তোপর রিপোর্ট। সুনামগঞ্জ ৩ আসনে মোট ভোটারের সংখ্যা ৩,৬৯,৭৯৮ জন। এর মধ্যে জগন্নাথপুরে মোট ভোটার সংখ্যা 2,16,827, শান্তিগঞ্জে ভোটার 1,52,971। এ আসনে মোহাম্মদ কয়সর আহমেদ বিএনপির মনোনীত প্রার্থী। তবে তার দলের বহিষ্কৃত নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন স্বতন্ত্র হিসেবে লড়ছেন। নিজেকে জনগণের প্রার্থী দাবি করেন তিনি। জনগণের জন্য আমি যেসব প্রতিশ্রুতি দেওয়ার চেষ্টা করছি সেগুলো আমি পূরণ করবই। সেগুলো মেইনলি এখন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা সহ আরো যেগুলো আছে, স্বাস্থ্যের ক্ষেত্রে অনেক কিছু আছে। এই অঞ্চলের মানুষ যারা চায়, সৎ, নিষ্ঠাবান, শিক্ষিত মানুষ চায়, তো সেই প্রেক্ষিতে আমি তাদের কাছে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত। এদিকে জামাতের 11 দলীয় জোটের 3 জন প্রার্থী মাঠে আছেন। চূড়ান্তভাবে সিদ্ধান্ত না আসায় উন্মুক্ত অবস্থায় আছে এখনো। যে কারণে আমি এটাকে চ্যালেঞ্জ মনে করি না, যদিও ত্রিমুখী লড়াই হতে পারে, কিন্তু সেখানে বিজয়ের মালা অবশ্যই রিকশা মার্কার পক্ষে আসবে। আমাদের 3 জনের ভোট ব্যাংক সম্পূর্ণরূপে আলাদা। এটা আমাদের বিরোধী পক্ষ যারা আছে তারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে, জনমনে বিভ্রান্তি রয়েছে যে 3 জনেরই একই ভোট ব্যাংক। আসলে কথাটা এইটা নয়। শিল্প কারখানা না থাকায় এ আসনের অনেক বাসিন্দা অন্যত্র ছুটছেন কাজের খোঁজে। বিশেষ উদ্যোগ নিয়ে এলাকার সার্বিক উন্নয়নের জন্য কাজ করবেন নির্বাচিত প্রার্থী, এমনটাই প্রত্যাশা ভোটারদের। মনির হোসেন তপু, এটিএন বাংলা, সুনামগঞ্জ। দর্শক, ঢাকা 5 আসনের নির্বাচনী প্রচারণা খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এখন আছি রাজধানীর যাত্রাবাড়িতে। যাত্রাবাড়ি ও ডেমরা থানা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা 5। এই আসনে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন নবিউল্লাহ নবী, অন্যদিকে 11 দলীয় জোটের প্রার্থী হিসাবে রয়েছেন জামাতের কামাল হোসেন। এই দুজনের মধ্যেই মূল লড়াই হবে বলে আমরা এখানে ভোটারদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। আমরা সারাদিন ঘুরে ঘুরে এখানে ভোটারদের সঙ্গে কথা বলবো, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এর মধ্যে আমরা যেসব ভোটারের সঙ্গে কথা বলেছি তারা আমাদের যেটি বলেছেন যে এখানে তীব্র পানি সংকট রয়েছে, অর্থাৎ বিশুদ্ধ খাবার পানির সংকট রয়েছে, অথচ তাদের নির্বাচনী এলাকার ড্যামরার ভেতর দিয়েই ওয়াসার পানি এখানে সরবরাহ করা হয়। তারা বলছেন যে এই সমস্যাটি আগামী দিনের সংসদ সদস্যকে সম্মিলিতভাবে সংশোধন করতে হবে, সমাধান করতে হবে। একই সাথে তারা বলছেন যে সামান্য বৃষ্টি হলে এখানে তীব্র জলজটের সৃষ্টি হয়, এটি সমাধানের জন্য পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে আগামী সংসদ সদস্যকে। সালাম স্টিল ভোটের গাড়ি দিয়ে এই মুহূর্তে ঢাকা 5 আসন থেকে হচ্ছে আমার কাছে সবশেষ খবর। সীমান্তবর্তী গারো পাহাড়ি অঞ্চল নিয়ে গঠিত নেত্রকোনা 1 আসনে জাতীয় নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। দীর্ঘদিন ধরে বিএনপি ও আওয়ামী লীগের দাপট থাকলেও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবায়ন এবার বিএনপির সামনে শক্ত চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন 11 দলীয় জোটের প্রার্থী। কমলাকান্দা ও দুর্গাপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল আর তার প্রধান প্রতিদ্বন্দ্বী 11 দলীয় জোটের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী। পাশাপাশি জাতীয় পার্টি, সিপিবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাসদের প্রার্থীরাও নির্বাচনে অংশ নিচ্ছেন। স্থানীয় উন্নয়ন, আইন শৃঙ্খলা চোরাচালানো, কিশোর গ্যাং দমন, পাহাড় সমতলের সম্প্রীতি এবং গারো পাহাড়ের পর্যটন উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে খাগড়াছড়ি আছেন প্রতিনিধি আবু দাউদ, তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি শহরের আদালত সড়কে।
আপনি জানেন যে প্রায় 5.5 লাখ ভোটার নিয়ে খাগড়াছড়ি আসনে নির্বাচন হচ্ছে। এর মধ্যে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত শান্ত এবং স্বাভাবিক রয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রার্থীরা এখানকার পাহাড় থেকে পাহাড়ে ছুটে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, তারা প্রত্যাশা দিচ্ছেন বা আশা দিচ্ছেন, অঙ্গীকার দিচ্ছেন তারা নির্বাচিত হলে এখানকার পাহাড়ি বাঙালি সাম্প্রদায়িক সম্প্রীতি সহাবস্থান এটি পুনরুদ্ধার করবেন, এখানে যাতে শান্তি স্থিতিশীলতা নিশ্চিত থাকে সে ব্যাপারে তারা কাজ করবেন। এবার প্রবাসের খবর। নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন অফিসের উদ্বোধন হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম সভাপতিত্বে স্থানীয় সময় রোববার বিকেলে এই উপলক্ষে এক আলোচনা ও শুভেচ্ছা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব একটি অলাভজনক পেশাদার সংগঠন হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা এবং পেশাগত মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার, অ্যাটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। এবার খেলার খবর। ক্রিকেটের নতুন একটি আন্তর্জাতিক সংস্থা প্রয়োজন, যাতে ভদ্রলোকের খেলাটির স্পিড বজায় থাকে। দক্ষিণ এশিয়ায় ভারতের রাজনৈতিক স্বার্থের কাছে জিম্মি হয়ে আছে আইসিসি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে এমন পোস্ট করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। মূলত ভারতের দ্বিমুখী নীতির কারণে এমন পোস্ট করেন তিনি। তাই নতুন আইসিসি গঠনের দাবি তুলেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আজ বরিশাল ও ফরিদপুরে নির্বাচনী সফরে যাচ্ছেন তারেক রহমান। দুপুরে বরিশালের বেলস পার্ক ও ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে জনসভায় বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। অতীত নিয়ে জাতিকে বিভক্ত না করে সবাইকে নিয়ে রাষ্ট্র গড়া হবে জামায়াতে আমির। বিএনপি সমর্থকদের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে, অভিযোগ আসিফ মাহমুদের। ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের কর্মকর্তা আটক। শেরপুর 3 আসনে জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু। মহান আল্লাহর কাছে ক্ষমা, রহমত আর বরকতের প্রার্থনায় রাতভর শবে বরাতের আমল করলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবং বিশ্ব ভালোবাসা দিবস ও 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ব্যস্ত ফুল চাষিরা 1 মাসে ফুল বিক্রি করে সারা বছরের লাভ লোকসানের হিসাব কষেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে নেটওয়ার্ক/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।